আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠশালা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমাদের বাংলা বানানের অথবা অনুসারের ব্যবহারের নিয়ম সম্পর্কে আলোচনা হতে যাচ্ছে। ক্লাসে তোমরা মনোযোগী হও এবং ক্লাসটি একটু গুরুত্ব সহকারে দেখো। বোর্ডে দেখতে পাচ্ছ যে বাংলা বানানে ও অথবা অনুসারের নিয়ম, এটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য এবং ব্যক্তিগত জীবনেও পরবর্তীতে চাকরি জীবনেও আমাদের এগুলো কাজে লাগবে। তো আমরা দেখি যে সন্ধিতে সূত্র অনুযায়ী এই যে ও এবং অনুসার, তো ও এবং অনুসারের ব্যাপারে একটু কথা বলি। যে ও হচ্ছে আমাদের এই ও ধ্বনিটা একটি নাসিক্য বর্ণ, এটি হলো নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ। আর উচ্চারণ করি আমরা, এটা উচ্চারণের সময় বাতাসটা নাক দিয়ে বের হয়ে এসে নাসারন্ধ্র দিয়ে, এই জন্য এই ধ্বনিটাকে আমরা বলি অনুনাসিক ধ্বনি। তো এরকম বর্গের পঞ্চম ধ্বনিগুলো অনুনাসিক, অ ন ম, আমরা জানি অ ন ন ম, এই পাঁচটি ধ্বনি অনুনাসিক, অ য় ন ম। তো যাই হোক, তো এই বর্ণটি এবং অনুসারের বিষয়ে যদি বলি, অনুসার এটি আবার পরাশ্রয়, আমাদের যে পরাশ্রয়ী বর্ণ রয়েছে তিনটি, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। অনুস্বার আছে এবং বিসর্গের ক্লাস আমরা করেছি, আর চন্দ্রবিন্দু, এই তিনটি হলো তোমার পরাশ্রয়ী, তিনটি হলো পরাশ্রয়ী, আর এটা হলো নাসিক। এই দেখ, আমরা সূত্রের মধ্যে ফিরে যাই, এটা তোমাদের একটু বোঝানোর টাকে আমি দেখলাম। তাহলে এই পরাশ্রয়ী ধ্বনি দিয়ে আমরা বা পরাশ্রয়ী বর্ণ তিনটি পেলাম। তো বুঝতে পারছো যে এই পরাশ্রয়ী, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই ধ্বনি বা বর্ণগুলো এগুলো আমাদের সরাসরি এগুলো নিজের শব্দ তৈরি করতে পারে না, এগুলো পরাশ্রয়ী, পরের আশ্রয়ে, অন্য শব্দে, অন্য ধ্বনি বা বর্ণের উপর নির্ভর করে তাদের প্রকাশ, অর্থাৎ দ্বন্দ্বিত্ব প্রকাশ করে। তো আজকে আমরা দেখি কিভাবে এগুলো কোথায় বাংলা বানানের নিয়মে আমাদের কাজে লাগে। আমরা এক নম্বর সূত্রে দেখি যে এখানে লেখা আছে যে সন্ধিতে প্রথম পদের অন্তঃস্থিত ম এর পরে ক বর্গের চারটি বর্ণ, কোনগুলো? ক, খ, গ, ঘ, এগুলো থাকলে ম স্থানে অনুস্বার হবে। এটা সূত্রটা সহজ, খুব একটু মনোযোগী হয়। যে যেমন আমরা একটি উদাহরণ ব্যবহার করছি, সন্ধি অহম যোগ কার মিলে কি হয়েছে? অহংকার, তাই না? তো এই যে অহম, এই যে অন্তঃস্থিত, এটা প্রথম যে পদ, এই পদের অন্তঃস্থিত মানে অন্ত মানে শেষ, শেষে অবস্থিত যে ম রয়েছে, এই ম এর পরে যদি ক অথবা খ অথবা গ অথবা ঘ এগুলো যদি থাকে, অর্থাৎ ক খ গ ঘ থাকে, থাকার ফলে কি হবে? এই অন্তঃস্থিত যে ম রয়েছে, এই ময়ের জায়গায় বা ময়ের মানে তার জায়গায় সেখানে অনুস্বার হয়ে যাবে। এইটা হচ্ছে সূত্র। যেমন অহম যোগ কার নিয়ে হচ্ছে অহংকার। অহম এই যে অ হওয়া এই পর্যন্ত আছে, এইখানে অহ আছে, এই ময়ের পরিবর্তে অনুস্বার হয়েছে, কারের জায়গায় কার, তাহলে অহংকার। এইভাবে সম, এই যে সমের ময়ের জায়গায় অনুস্বার হচ্ছে, দন্তস্ব এখানে আছে এবং খায়ের জায়গায় খা আছে। তাহলে এই যে সংখ্যা,
তারপরে সংঘাত, এরকম অনেকগুলো শব্দ রয়েছে আমাদের সন্ধিতে। তো এই সন্ধিতে এই জাতীয় শব্দগুলো আমরা দেখতে পাই যে যদি এগুলো ক বর্গের 4টি বর্ণ থাকে, এই বর্ণগুলোর সাথে যুক্ত হয়, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করার সময় প্রথম পদের শেষে যদি ম থাকে তাহলে এই সূত্রটি ওই জায়গায় খাটবে বা প্রযোজ্য। তাহলে আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পারছো। এবার 2 নম্বর সূত্র দেখা যাচ্ছে যে সন্ধিজাত যদি শব্দ আবার না হয়, শব্দটা মধ্যে দেখা যাচ্ছে যে ম রয়েছে, ম দিয়ে মনোফের তৈরি হচ্ছে, শব্দটা গঠন করা হয়েছে, আমাদের মনে এমন হতে পারে, কিন্তু সেটা সন্ধি নয়। যদি এরকম হয় তাহলে কি হবে? তাহলে কি অনুসার হবে? না, বলছে কি যে সন্ধিজাত শব্দ যদি না হয়, না হলে ম হবে, এখানে অনুসার না হয়ে ম হয়ে যাবে। যেমন আমরা দেখি অঙ্ক, অঙ্কন, আকাঙ্ক্ষা, গঙ্গা, এরকম ভঙ্গ, হ্যাঁ, এরকম বঙ্গ, বঙ্গ, ভঙ্গ, এই শব্দগুলো আমাদের সন্ধিজাত শব্দ নয়, যার কারণে এগুলোতে অনুসার দিয়ে মানে লেখা যাবে না। তবে আমাদের আমরা দেখছি যে এই যে অঙ্ক শব্দটা, আমরা কিন্তু অঙ্ক শব্দটা আবার অনেকে এইভাবে লিখি, মানে যার যেমন খুশি আর কি, এরকম করে লেখা যাবে না। অনেকে অঙ্ক এইভাবে লিখে, আবার অঙ্কনটাও এইভাবে লিখে, আমি দেখছি অনেকে এইভাবে লিখে। এগুলো ইচ্ছে মতো লেখা যাবে না, অর্থাৎ এই বানানটা অবশ্যই ভুল, নিঃসন্দেহে ভুল, কাজে এগুলো লেখা যাবে না। এখন কেন লেখা যাবে না, এই প্রশ্ন উত্তর হলো এই সূত্রটাই কথা বলবে যে কেন লেখা যাবে না। সূত্রে বলা হচ্ছে যে সন্ধিজাত শব্দ না হলে সেটা অনুসার হবে না, বরং কি হবে? ম হবে। তাহলে আমরা এই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং এটা লেখা যাবে না। ওকে, এরপরে আমরা দেখি যে আমাদের 3 নম্বর সূত্রে কি বলা হচ্ছে যে প্রত্যয় ও বিভক্তিহীন, প্রত্যয় নাই বিভক্তিও নাই, প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুসার, প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে ম হবে না, কি হবে তাহলে? অনুসার। যেমন আমরা রং লিখেছি, এই যে রং, তাহলে এই ব্যাপার, এই রঙের ক্ষেত্রেও আমাদের মানে ভুল হয়। অনেকে রং এইভাবে লেখে, এইভাবে লেখে, এটা কিন্তু লেখা যাবে না, এটা ভুল। আবার কেউ ঢং এইভাবে লেখে, হ্যাঁ, এইভাবে ঢং দিবে, তো এটাও কিন্তু লেখা যাবে, ঠিক আছে, এটাও লেখা যাবে না, এটাও ভুল। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? কেন হবে না? কারণ এই রং বা ঢং, আরং, ইদানিং, এই শব্দগুলো একটিও শেষে প্রত্যয় নাই, বিভক্তিও নাই। সুতরাং বলা হচ্ছে যে প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অবশ্যই আমাদের অনুসার দিতে হবে, ও দিলে ভুল হবে। আশা করি বুঝতে পারছো। 4 নম্বর সূত্রে দেখি যে অনুসার যুক্ত প্রত্যয়, বিভক্তি ও স্বরবর্ণ যদি যুক্ত হয়, মানে অনুসার আছে ওই শব্দটাতে এবং এগুলোতে প্রত্যয় আছে, বিভক্তিও থাকতে পারে, অথবা স্বরধ্বনি বা স্বরবর্ণটা সেখানে যুক্ত হতে পারে। যদি এরকম হয় তাহলে কি হবে? তাহলে এখানে ম দিতে হবে, এখানে অনুসার দিলে আবার হবে না। যেমন সূত্রে দেখি, উদাহরণে দেখি যে রঙিন, হ্যাঁ, রাঙিয়ে, রঙে, ঢঙে, ঢং বানানে আমরা সেখানে কিন্তু বলছি যে অনুসার দিতে হবে। আমরা এই তো পূর্বে যে সূত্রে দেখলাম 3 নম্বর সূত্রে যে রং, ঢং, এগুলোকে আমরা অনুসার বাধ্যতামূলক বললাম, অনুসার দিতে হবে। আবার এখানে বলা হচ্ছে যে রঙের, ঢঙে। মজার বিষয় একটি, তোমরা দেখো যে যদি আমরা ভুল করি তাহলে ভুলটাতে ভুলেই এটা প্রমাণ হয়ে যাবে। যদি আমরা ভুল করে রংটাকে এইভাবে লিখি রং, তাহলে এরপরে আমরা লেখার সময় হঠাৎ করে মনে হতে পারে যে এটি সবুজ রঙের অথবা লাল রঙের, তখন আমরা এই রঙের কথাটা কিভাবে লিখবো? আমরা কি তাহলে এইভাবে লিখবো? রং যে এইভাবে লিখবো, এটা কি হবে? আবার যদি ঢং লিখি, তাহলে ঢঙে লিখতে গেলে কি হবে? ঢঙে লিখতে গেলে
দেখতেই বেমানান হয়ে গেল যে আসলে এইভাবে লেখা যায় না। মানে সূত্র না জানা থাকলেও লেখাটাই বলছে, শব্দটা বলছে যে এইভাবে লেখা যায়। তার মানে আমরা রং শব্দটাতে আমরা কখনো অনুসার আমরা দিচ্ছি, আবার এটাকে ও দিচ্ছি। কোন সময় অনুসার কোন সময় ও দিতে হবে এটা কিন্তু সূত্রে বোঝা যাচ্ছে। যেমন এখানে বলছে প্রত্যয় বিভক্তি শব্দ শেষে অনুসার, যে রং ঢং আর, কারণ এগুলোতে প্রত্যয় বিভক্তি নেই। আবার আমরা যখন এই শব্দটা রংটাই যখন আমরা রঙে লিখবো তখন কিন্তু এখানে চলে আসবে তোমার বিভক্তি চলে আসবে। যখন বিভক্তি আসবে, এই বিভক্তি আসলে কিন্তু তখন কিন্তু আর অনুসারটা খাটবে না, তখন এটাকে ম দিতে হবে, তখন অনুসার দিলে আর হবে না। কাজেই এটা এভাবে লেখা যাবে, এটা হয়ে গেছে। তাহলে কি এই রং আমরা লিখেছি, তো রং আবার রঙের জায়গায় ঠিক আছে, এটা এটা কিন্তু ঠিক আছে, সূত্র বলছে ঠিক আছে। ঢং যদি লিখি ওটাও ঠিক থাকবে, সূত্র বলবে ঠিক আছে। কিন্তু যখনই প্রত্যয় বিভক্তি বা স্বরধ্বনি নিয়ে আসবো তখন কিন্তু ওইটা আর অনুসার দিয়ে লিখলে হবে না। অর্থাৎ প্রত্যয় বিভক্তিহীন শব্দে কোনো কিছু যদি সংযুক্ত না থাকে তাহলে অনুসার, আর যদি প্রত্যয় বিভক্তি বা স্বরধ্বনি আসে বা স্বরবর্ণ আসে তাহলে কিন্তু সেখানে অনুসারটা দিলে হবে না, তখন ম দিতে। ওকে, আশা করি বুঝতে পারছি। এইভাবে আমরা এটাকে রঙিন, রাঙিয়ে, রঙে, ঢঙে আমরা লিখেছি। সূত্র এইভাবে লিখতে হবে। এখন 5 নম্বর সূত্র বলছে যে ম ক বর্গের শেষ বর্ণ। মটা হলো ক বর্গের শেষ বর্ণ। তো এই ক বর্গের শেষ বর্ণ এই কারণে ক বর্গের যে 4টি ধ্বনি রয়েছে, ক বর্গের যে 4টি ধ্বনি বা বর্ণ রয়েছে, এই 4টি বর্ণের সাথে সবসময় যুক্ত হয়। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে একমাত্র ম ধ্বনিটা যখন যুক্ত হবে কোন বর্ণের সাথে যুক্ত হবে, ম ধ্বনিটা শুধু 4টি বর্ণের সাথে যুক্ত হয়। এই 4টি বর্ণ, ম ধ্বনিটা শুধু 4টি বর্ণের সাথে যুক্ত হয়। এই ক এর সাথে হচ্ছে, দেখো এই যে তোমরা অহংকার এখানে ক এর সাথে যুক্ত হয়েছে, সংযোগ খা খ এর সাথে যুক্ত হয়েছে, তারপরে এখানে কি আছে সংযোগ ঘা ঘ এর সাথে হয়েছে এবং গ এর সাথে হয়েছে। এই 4টি ছাড়া এখন ম দিয়ে কখনো চ এর সাথে যুক্ত হয় না, ও দিয়ে বর্গের সাথে যুক্ত হয় না, ও দিয়ে মূর্ধন্যস্বর সাথে যুক্ত হয় না। অর্থাৎ এই 4টি বর্ণের সাথে একমাত্র ম যুক্ত হবে, তাছাড়া অন্য কোনো বর্ণের সাথে যুক্ত হবে না, এটা মাথায় রাখতে হবে। এখানে আরেকটি বিষয় এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এই যে বাংলা এবং বাংলাদেশ, এই বানানে তো আমরা বাংলা এখানে অনুসার দিচ্ছি। এই যে বাংলা শব্দটা আমরা লিখছি, এই বাংলা এবং আরেকটি শব্দ বাংলাদেশ, এই শব্দগুলোতে অনুসার আছে। হ্যাঁ, এগুলোতে অবশ্যই অনুসার দিতে হবে, কারণ বাংলাদেশের সংবিধানে এই দুটি শব্দকে অনুসার দিয়ে লেখার রয়েছে। এটা বাংলাদেশের সংবিধানে যেহেতু রয়েছে, সুতরাং সংবিধানের সম্মান বজায় রেখে, সংবিধানের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, এই শ্রদ্ধা বজায় রেখে এই শব্দ দুটিতে বাংলা এবং বাংলাদেশে অবশ্যই অবশ্যই সব সময় এই দুটিতে অনুসার ব্যবহার করতে হবে, বাংলা এবং বাংলাদেশ। তো আজকে আমাদের ম অথবা অনুসার এই দুটির যে আমাদের মধ্যে যে সন্দেহ ছিল, আমাদের মধ্যে যে জড়তা কাজ করত, আজ থেকে এটি আশা করি জড়তা মুক্ত হলাম আমরা, এবং সংশয় সন্দেহ এগুলি দূর হলো। তোমরা সবাই ভালোভাবে আশা করছি ক্লাসটি করেছ, এবং এগুলো তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে লিখে রাখতে পারো এবং বাসায় চর্চা করো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।